আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে জগন্নাথ ইউনিভার্সিটির এই ইউনিটে 2018-19 সেশনে আসা ম্যাথ রিটেন কোশ্চেনটি সলভ করব। দেখে নাও যাক প্রশ্নে কি বলা আছে। 3p এবং 2p মানের দুটি বলের লব্ধি আর। তো আমরা লব্ধির সূত্র জানি, সেটা যদি লিখে ফেলি তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 2pq, অর্থাৎ এই দুইটা গুণ করলে আসে 6p স্কোয়ার, তার সাথে 2 গুণ করলে হয় 12p স্কোয়ার ইন্টু এদের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিচ্ছি আলফা, তাহলে কজ আলফা। এগুলো যোগ করলে আসে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা। এরপরে বলেছে যে প্রথম বলটির মান দ্বিগুণ করলে, অর্থাৎ প্রথম বলটি ছিল 3p, যদি আমরা এটাকে 6p করি তাহলে লব্ধির মানও দ্বিগুণ হবে, অর্থাৎ লব্ধি আর ছিল সেটা হবে 2r, অর্থাৎ 2r হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম বলটা ছিল 3p, সেটা হবে 6p, আর 6p কে হোল স্কোয়ার করলে আসে 36p স্কোয়ার। তাহলে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ 2p এর হোল স্কোয়ার প্লাস 2pq। তো আমাদের একটা বল হচ্ছে 6p আর একটা হচ্ছে 2p, অর্থাৎ 12p স্কোয়ার, তার সাথে 2 গুণ করলে আসে 24p স্কোয়ার ইন্টু কস আলফা। এগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কস আলফা। আচ্ছা, আর এটাকে তো আমরা লিখতেই পারি 4r স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমাদের দুটি বলের অন্তর্গত কোণ অর্থাৎ আলফা এর মানটা বের করতে বলেছে। আর এর মান লাগবে না, তো আমরা চাইলে এটাকে দিতে পারি 1 নং সমীকরণ, এটাকে দিতে পারি 2 নং সমীকরণ। এখন 2 নং আর 1 নং ভাগ করে দিই, তো 2/1 হতে আমরা পাই 4r স্কোয়ার ডিভাইডেড বাই r স্কোয়ার ইকুয়াল টু 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কস আলফা। নিচে হচ্ছে 1 নং সমীকরণ 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কস আলফা। দেখতে পাচ্ছ যে উপরেও p স্কোয়ার কমন যায়, নিচেও p স্কোয়ার কমন যায়, তাহলে p স্কোয়ার কমন নিয়ে আমরা কাটাকাটি করে ফেললাম। তাহলে বাকি রইল 40 প্লাস 24 cos alpha divided by 13 plus 12 cos alpha। আর এই পাশে আমাদের আর স্কোয়ার কাটাকাটি করলে অবশিষ্ট থাকে 4। এখন আমরা আর গুণন করতে পারি, 4 এর সাথে হর গুণ হবে ইকুয়াল টু 1 এর সাথে লব গুণ হবে। তাহলে 4 সাথে এটা গুণ করি, 4 13 হয় 52 প্লাস 4 12 48 কস আলফা ইকুয়াল টু 40 প্লাস 24 কস আলফা। আমরা এখানে জাস্ট আর গুণন করেছি। এরপর যদি কজ আলফাগুলোকে একপাশে নিয়ে আসি তাহলে 48 কজ আলফা মাইনাস 24 কজ আলফা, তাহলে হয় 24 কজ আলফা ইকুয়াল টু 40 মাইনাস 52, এটা আসে -12। এরপর 24 গুণাকারে আছে, এপাশে গেলে হবে ভাগ, তাহলে 12 ডিভাইডেড বাই 24, তাহলে আমাদের আসে -12। আর আমরা জানি যে কস 120 ডিগ্রির মান হচ্ছে -12। তাহলে সুতরাং আমরা এখান থেকে আলফা এর মানটা পেয়ে যাচ্ছি। আলফার মানটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এটাই আমাদের প্রশ্নে বের করতে বলেছিল। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো।
আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে আসলাম। তো প্রশ্নটি এসেছে লিমিট থেকে, অন্তরীকরণের লিমিট থেকে। প্রশ্নে বলেছে লিমিট এক্স টেন্স টু 0 10x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন কিউব এক্স এর মান বের করো। আচ্ছা, এটা কিন্তু অক্ষরপত্রের বইতেই ম্যাথটা আছে। চলো আমরা ম্যাথটি সমাধান করি। আচ্ছা, তো এটা আমরা কীভাবে সমাধান করতে পারি? দেখো, প্রথমেই যেহেতু 10x আছে, তো 10xকে আমরা ভেঙে লিখব সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, আর এই সাইন এক্স যেমন আছে তেমন রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা লব এবং লবের মধ্যে দেখো এখানেও সাইন এক্স আছে, এখানেও সাইন এক্স আছে, তো আমরা সাইন এক্সটাকে কমন নিতে পারি। সাইন এক্সটাকে যদি কমন নেওয়া হয় তাহলে থাকে 1 বাই কজ এক্স মাইনাস 1, আর নিচে তো সাইন কিউব এক্স ছিলই। এতে করে আমাদের সুবিধা কি, এখন সাইন এক্স আর সাইন কিউব এক্স কাটাকাটি যায়, আর কাটাকাটি গিয়ে নিচে হয় সাইন স্কোয়ার এক্স। এরপর আমরা উপরে যেহেতু সাইন এক্স কাটাকাটি গিয়েছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরের অংশের মধ্যে আমরা লসাগু করতে পারি। তো লসাগু হবে কজ এক্স। আচ্ছা, তো লসাগু করলে হচ্ছে 1 মাইনাস কজ এক্স ইন্টু 1, অর্থাৎ কজ এক্স। এখন আমরা এটাকে সিম্পলিফাই করব। আচ্ছা, প্রত্যেকটার মাঝখানে লিমিট লিখতে হবে অবশ্যই, আমি এখানে লিখতে ভুলে গিয়েছিলাম। প্রত্যেকটার মাঝে লিমিট লিখতে হবে। আচ্ছা, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0। এবার এটাকে আমরা, এটা হচ্ছে আমাদের মেইন ভাগ, তাহলে কি করতে পারি আমরা, 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স, এই সাইন স্কোয়ার এক্সটা উল্টিয়ে যাবে, উল্টিয়ে গিয়ে হবে 1 বাই সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, এখন আমরা জানি যে সাইন স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, একবারে লিখে দিলাম। তারপর লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু, দেখো এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বীজগণিতের সূত্রটি হয়। তো আমরা জানি সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা করলে হয় আমাদের উপরের 1 মাইনাস কজ এক্স আর নিচের 1 মাইনাস কজ এক্স কাটাকাটি যায়, তাহলে লাইনটা দাঁড়ালো উপরে থাকছে শুধু 1 আর নিচে হচ্ছে কজ এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স। আচ্ছা, এখন আমরা কিন্তু চাইলে লিমিটটা বসিয়ে দিতে পারি। তো যদি এক্সের জায়গায় লিমিটটা বসিয়ে দিই, এক্সের মানটা 0 বসিয়ে দিই, তাহলে 1 বাই কস 0, আর কস 0-র মান হচ্ছে 1 ইন্টু 1 প্লাস আবারও কস 0, কস 0-র মান হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই লিমিটটার মান হচ্ছে 1/2 হাফ। এতটুকুই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা আমাদের থার্ড কোশ্চেনে চলে এসেছি এবং এটাও কিন্তু বইয়েরই একটা ম্যাথ। আচ্ছা, চলো সলভ করি প্রশ্নটা। বলেছে যে দেখাও যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু এ বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তো আমাদের বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এই বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, তো আমরা বক্ররেখার ইকুয়েশনটা লিখে ফেলি, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। তো স্পর্শক বের করতে হলে আমাদের ফার্স্ট অফ অল ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো আমরা দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি। রুট এক্সকে এক্সের সাপেক্ষে করলে হয় 1/2 রুট ওভার অফ এক্স, প্লাস রুট ওয়াইকে করলে হবে 1/2 রুট ওয়াই। যেহেতু চলক এক্স, তাহলে ওয়াইকে আরও একবার করতে হবে, ইকুয়াল টু, এখানে এ হচ্ছে একটা ধ্রুবক, এর জন্য ডিডিএক্স করলে আসবে 0, বা আমাদের লাগবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে বাকি মানগুলোকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 1/2 রুট ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1/2 রুট এক্স। দেখতে পাচ্ছ দুই পাশ থেকে 2 2
কাটাকাটি যাচ্ছে, তাহলে এখান থেকে dy/dx এর মানটা আসবে, এখানে √y নিচে আছে, এ পাশে গেলে উপরে চলে যাবে, তাহলে দাঁড়ালো -√y/√x। আচ্ছা, এরপর আমাদের বিন্দুটা বসানো লাগবে। তো প্রশ্ন বলেছে যে কোনো বিন্দু, তাহলে আমরা ধরে নিতে পারি যে বিন্দুটা হচ্ছে PQ, অর্থাৎ আমরা লিখতে পারি যে dy/dx, আমরা ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে P, Q। তাহলে y এর জায়গাতে আমরা বসাবো Q এবং x এর জায়গাতে বসাবো P। তাহলে আমরা স্পর্শকের ঢাল পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের ঢাল, স্পর্শকের ঢালটা আমরা পেয়ে গেছি। এখন স্পর্শক মানে কি? যে কোনো একটা রেখা। তো রেখার সমীকরণের সূত্র আমরা জানি y-y1/x-x1 = ঢাল। আমরা এখন মানগুলো বসিয়ে দিই। তো x1 y1 মানে আমরা বিন্দুকে বোঝাচ্ছি। তো এখানে বিন্দুটা ধরে নিয়েছিলাম P, Q, অর্থাৎ এখানে বসবে Q আর এখানে বসবে P, ঢালের মানটা হচ্ছে -√q/√p। ওকে, এখন আমরা আর গুণ করতে পারি, তাহলে হয় √qx - p√q। আচ্ছা, এই মাইনাসটাকে আমরা ধরে নিচ্ছি এর সাথে, √p এর সাথে ধরে নিচ্ছি, তাহলে হবে -√py -√py, মাইনাসে মাইনাসে প্লাস √p × q, √p × q। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু রুট চলে এসেছে, তাহলে আমরা উভয় পক্ষকে √pq দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ √qx ভাগ √pq মাইনাস p√q ভাগ √pq, সবাইকেই ভাগ করছি আমরা। আচ্ছা, ভাগ √pq প্লাস এটাকেও ভাগ করে ফেললাম √pq দ্বারা। এবার এটা √q, এটাও √q, তাহলে √q এবং √q কাটাকাটি গেলে থাকে x/√p মাইনাস এটাও √q, এটাও √q কাটাকাটি গেলে থাকে √p। আচ্ছা, √p এবং √p কাটাকাটি গেলে থাকে √q মাইনাস y/√q প্লাস এখান থেকে √p কাটা। এরপর যদি আমরা q ভাগ √q করি, তাহলে থাকে শুধু √q। এ পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা x আর y-কে এক পাশে নিয়ে আসতে পারি, তাহলে x/√p প্লাস y/√q √p প্লাস √q। আচ্ছা, এ পর্যন্ত আমরা করলাম। এখন প্রশ্নের দিকে আবার ফিরে আসি আমরা। প্রশ্ন বলেছিল যে বক্ররেখা, অর্থাৎ এটাই তো আমাদের বক্ররেখা। তো আমরা কি করেছি, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে আমরা বিন্দুটাকে ধরে নিয়েছিলাম P, Q, অর্থাৎ বিন্দুটা এই বক্ররেখার উপরে অবস্থিত। তো যেহেতু এই বিন্দুটা বক্ররেখার উপরে অবস্থিত, সেহেতু আমরা এই বিন্দুটা দিয়ে বক্ররেখাকে সিদ্ধ করতেই পারি। তো সিদ্ধ করলে হয় x এর জায়গায় √p, y এর জায়গাতে বসবে q, তাহলে √p প্লাস √q =√a। তো আমরা কিন্তু এখানে এটার একটা মান পেয়ে গেলাম, এই জিনিসটার মান হচ্ছে √a। সেটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে =√a। আচ্ছা, এখন একটা কাজ করি আমরা, এই √a যদি এ পাশে নিয়ে আসি, তাহলে নিচে এদের সাথে গুণ হয়ে যাবে। লাইনটা দাঁড়াবে x/√ap প্লাস y/√aq থাকবে 1। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। প্রশ্ন বলেছিল যে এই স্পর্শক দ্বারা অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল। তো আমরা জানি যে কোনো রেখাকে যদি আমরা x/a প্লাস
ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফর্মেটে প্রকাশ করতে পারি। এটা বোঝাচ্ছে, এটাকে আমরা চিত্র এঁকে বুঝাই, ধরি রেখাটা হচ্ছে এটা। তাহলে এ বলতে বোঝায় এক্স অক্ষের কর্তৃত অংশ বা খণ্ডিতাংশ, আর বি বলতে বোঝায় ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এখানে কিন্তু আমরা এই ফর্মেটি বের করেছি, অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে রুট এপি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে রুট এ কিউ। তাহলে এই খণ্ডিতাংশ দ্বয়ের যোগফল কত হবে? রুট এপি প্লাস রুট এ কিউ। এখান থেকে আমরা রুট এ কমন নিতে পারি, কমন নিলে হচ্ছে রুট পি প্লাস রুট কিউ। একটু আগে আমরা দেখেছিলাম যে রুট পি প্লাস রুট কিউ এর মানটা হচ্ছে রুট এ। তাহলে এটা আগের মতো বসিয়ে দিলাম, ইনটু এর জায়গায় আমরা বসাতে পারি আবারও রুট এ। তাহলে এই দুইটা গুণ করলে আসতেছে আমাদের এ। আমাদের প্রশ্নে কিন্তু এটাই প্রুফ করতে বলেছিল যে অক্ষদ্বয় হতে, আমাদের প্রশ্নে প্রুফ করতে বলেছিল যে অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল একটি ধ্রুবক। আমরা এখানে কর্তৃত অংশের যোগফল অর্থাৎ এখানে যোগ করেছি, যোগফল আসছে এ, আর এ একটি ধ্রুবক সংখ্যা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি শুট। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা আমাদের 4 নাম্বার ম্যাথটি সলভ করব। প্রশ্নে বলেছে যে এক্স পাওয়ার ওয়াই প্লাস ওয়াই পাওয়ার এক্স ইকুয়াল টু এ পাওয়ার বি হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। এটা কিন্তু একটা অব্যক্ত ফাংশন, কারণ এখানে দুইটা চলক রয়েছে, আর এখানে চলকগুলো কিন্তু পাওয়ারে রয়েছে। আমরা জানি যে চলক পাওয়ারে থাকলে দুই পাশে লন নিয়ে অঙ্কটা করতে হয়। তো চলো আমরা প্রথমেই দুই পাশে লন নিয়ে ফেলি। তো লন নিলে লাইনটা হয় লন এক্স পাওয়ার ওয়াই প্লাস লন ওয়াই পাওয়ার এক্স ইকুয়াল টু লন এ পাওয়ার বি। আমরা জানি লগ অথবা লনের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে তাহলে সেটা সামনে নিয়ে আসা যায়। তাহলে হচ্ছে ওয়াই লন এক্স প্লাস এক্স লন ওয়াই ইকুয়াল টু বি লন এ। এরপরে যেহেতু আমাদেরকে ডি ওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে, তার জন্য আমরা দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। আর বুঝতেই পারছো যে এখানে যেহেতু দুইটা চলক রয়েছে, তার জন্য আমাদের একটাকে ইউ ধরতে হবে, আরেকটাকে ভি ধরতে হবে। এরপর আমরা এখানে ডিডিএক্স অফ ইউভি এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো ডিডিএক্স অফ ইউভি এর সূত্রটা হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি যে ডিডিএক্স অফ ইউভি, এটা সূত্র হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আচ্ছা, তো ফার্স্টে আমরা লিখছি ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, অর্থাৎ লন এক্সকে ডিডিএক্স করতে হবে। লন এক্সকে ডিডিএক্স করলে আসে 1/x প্লাস ভি হচ্ছে আমাদের লন এক্স ডিডিএক্স অফ ইউ অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানেও সেম ইউ ভি অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, তো লন ওয়াইকে ডিডিএক্স করলে আসবে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ করতে হবে। তাহলে প্লাস ভি হচ্ছে লন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তো এর মানটা আসবে 1, সেটা আর লিখলাম না, ইকুয়াল টু এই পাশে পুরাটাই হচ্ছে ধ্রুবক, আর আমরা জানি যে ধ্রুবককে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে 0। বা যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে, তার জন্য আমরা ডিওয়াই বাই ডিএক্সটা এখান থেকে কমন নিয়ে নিব। ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে হচ্ছে লন এক্স প্লাস এক্স বাই ওয়াই, আর বাকি পার্টগুলোকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। তো প্লাস ওয়াই বাই এক্স ছিল, এ পাশে গেলে হবে মাইনাস ওয়াই বাই এক্স। এরপর প্লাস লন ওয়াই ছিল, এ পাশে গেলে হবে মাইনাস লন ওয়াই। আচ্ছা, এখন আমরা লসাগু করতে পারি।
এখানে লসাগু করলে হচ্ছে নিচে হবে ওয়াই, উপরে হবে ওয়াই লন এক্স প্লাস এক্স। সেমভাবে আমরা এখানেও লসাগু করতে পারি, আর একবারে মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে ওয়াই প্লাস এক্স লন ওয়াই। মাইনাস কমন নিয়েছি, এই জন্য চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হলো, আর যেহেতু লসাগু করেছি তার জন্য এক্সট্রা আসছে। আচ্ছা, তারপর এটা যেহেতু ভগ্নাংশ গুণ আকারে আছে, এপাশে গেলে ভাগ হবে, বা আমরা সিম্পলি বলতে পারি এটা এপাশে গেলে উল্টিয়ে যাবে। তাহলে লাইনটা দাঁড়ায় ওয়াই প্লাস এক্স লন ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এইটা এপাশে উল্টিয়ে যাবে, অর্থাৎ উপরে যাবে ওয়াই, নিচে আসবে ওয়াই লন এক্স প্লাস এক্স। অঙ্কটা শেষ। এখন জাস্ট এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, ওয়াই বাই এক্সকে একসাথে লিখতে পারি ইন্টু এই দুইটাকে একসাথে লিখতে পারি, তাহলে হয় ওয়াই প্লাস এক্স লন ওয়াই, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই লন এক্স, এক্স প্লাস ওয়াই লন এক্স। এই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্সের মান। অঙ্কটা এখানেই শেষ। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের 5 নম্বর অঙ্কটি করব। প্রশ্ন বলেছে যদি কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 5/2 হয়, তবে প্রমাণ করো যে কস পাওয়ার এন আলফা প্লাস সেক পাওয়ার এন আলফা ইকুয়াল টু 2 পাওয়ার এন প্লাস 2 ইনভার্স এন। তো আমরা দেওয়া আছে থেকে অঙ্কটা শুরু করি। তো প্রশ্নে বলেছে কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 5/2। সেক আলফাকে আমরা লিখতে পারি 1/cos আলফা। কজ আলফা প্লাস সেক আলফাকে লিখতে পারি 1/cos আলফা। এখন আমরা লসাগু করে ফেলি। লসাগু করলে হয় cos স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 5/2। এখন আমরা আর গুণন করে ফেলি। আর গুণন করলে দাঁড়ায় 2 cos স্কোয়ার আলফা প্লাস 2 একে 2 ইকুয়াল টু 5 cos আলফা। আচ্ছা, তো এটাকে সিম্পলিফাই করে সবগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়াল 0। বুঝতে পারছো যে এখন মিডল টার্ম করবো আমরা এখানে। তো মিডল টার্ম হবে 2 দুগুণে 4 যেহেতু আছে, আর মাঝখানে হচ্ছে 5। তো আমরা 4 আর 1 নিতে পারি, কারণ 4 একে 4 হয়, আবার 4 আর 1 যোগ করলে হয় 5। তাহলে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল 0। তো এখন এখান থেকে প্রথম জোড়া থেকে যদি 2 cos আলফা কমন নেই, তাহলে থাকে cos আলফা মাইনাস, এখানে 4 ছিল 2 কমন নিয়েছি, তাহলে 4/2 2 মাইনাস, এখান থেকে কিছু কমন যায় না, অর্থাৎ আমরা 1 কমন নিতে পারি। 1 কমন নিলে হচ্ছে cos আলফা মাইনাস 2, মাইনাস কমন নিয়েছি তাই চিহ্ন চেঞ্জ হবে, ইকুয়াল টু 0। তাহলে হলো cos আলফা মাইনাস 2 ইন্টু 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন দুইটা জিনিসের গুণফল 0, তাহলে একবার cos আলফার একটা মান আসে 2, cos আলফার আরেকটা মান আসে -1, এবার গেলে +1/2, অর্থাৎ 1/2 মানে হাফ। তো আমরা জানি যে cos আলফার মান 1 থেকে বড় হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। আর cos আলফা ইকুয়াল টু হাফ, এটা গ্রহণযোগ্য। তাহলে আলফার মানটা হয় 60 ডিগ্রি, সেটা আমাদের দরকার নেই, আমরা এখন লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, cos আলফা আর sec আলফা। তো cos আলফার মান যেহেতু হাফ, তাহলে বলতেই পারি যে sec আলফা মানে কি, cos-এর উল্টা। cos-এর মান যদি হাফ হয়, তাহলে sec আলফার মান হবে 2। এখন লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসিয়ে দিলেই অঙ্ক শেষ। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos পাওয়ার n, অর্থাৎ cos-এর যে মান হচ্ছে তার উপরে পাওয়ার n দিয়ে দিবে, প্লাস sec আলফা পাওয়ার n, অর্থাৎ sec-এর পাওয়ারও কত হবে
n। আচ্ছা, এরপর 2 পাওয়ার n প্লাস 1/2, এটাকে লেখা যায় 2 ইনভার্স 1, আর বাইরে যেহেতু n আছে তাহলে n ইন্টু 1 n হয়ে যায়। শেষ আমাদের অঙ্ক। এটাই প্রুফ করতে বলেছিল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা আমাদের সর্বশেষ ম্যাথে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক প্রশ্নে কি বলেছে। প্রশ্ন বলেছে 4e⁻2x প্লাস 9e ইনভার্স 2x ফাংশনের সর্বনিম্ন মান বের করো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এটাকে লিখতে পারি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4e⁻2x প্লাস 9e ইনভার্স 2x। তো সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করার জন্য প্রদত্ত ফাংশনকে দুইবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। তো আমরা প্রথমে একবার করে নেই। তো এটাকে লিখতে পারি ফাংশন প্রাইম এক্স ইকুয়াল টু 4e⁻2x রে ইন্টিগ্রেশন করলে e⁻2xই হয়, ইন্টু ইন্টিগ্রেশন না, অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন, e⁻2xকে ডিফারেন্সিয়েশন করলে e⁻2xই হয়, ইন্টু এক্সের একটা সহগ আছে 2, এর জন্য 2 দিয়ে গুণ করতে হবে, প্লাস 9e ইনভার্স 2x, আগের মতোই e ইনভার্স 2xটা করলে e ইনভার্স 2xই হবে, কিন্তু যেহেতু এক্সের সহগ হচ্ছে -2 তার জন্য -2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, বা ফাংশন প্রাইম এক্স ইকুয়াল টু 4 দুগুণে 8, 8e⁻2x। আমরা এখানে লিখে ফেললাম 8e⁻2x প্লাসে মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18 মাইনাস 18e ইনভার্স 2x। আচ্ছা, তো একবার ফাংশন প্রাইম এক্স করে ফেলেছি, আমাদের কি করতে হবে, এটাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তো e⁻2xকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেম এক্সের সহগটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা একবারে গুণ করে লিখে দিই 8 দুগুণে 16 e⁻2x। আচ্ছা, এখানেও সেম এক্সের সহগ কত, -2, তাহলে এটাকে -2 দিয়ে গুণ করলে হবে প্লাস 36 e ইনভার্স 2x। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা জানি যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য ফাংশন প্রাইম এক্সকে 0 ধরে নিতে হয়, 0 ধরে এখান থেকে এক্সের একটা মান বের করতে হয়। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে 0, ইকুয়াল টু 8e⁻2x মাইনাস 18e ইনভার্স 2x। মাইনাসটাকে এই পাশে পাঠালে হয় প্লাস, তাহলে 8e⁻2x ইকুয়াল টু 18e ইনভার্স 2x। এক্সগুলাকে আমরা এক পাশে নিয়ে আসব, এটা যেহেতু গুণাকারে আছে এই পাশে গেলে হবে ভাগ, তাহলে লাইনটা দাঁড়ায় e⁻2x ভাগ e ইনভার্স 2x ইকুয়াল টু 18, 8 গুণাকারে ছিল এ পাশে গেলে হবে ভাগ। আচ্ছা, আমরা সূচকের বেসিক জানি যে দুইটা জিনিস যদি একই থাকে, ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলা বিয়োগ করতে হয়। তাহলে 2x বিয়োগ -2x, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস 2x হয়ে যায়, অর্থাৎ বলতে পারি 4x, e⁻4x ইকুয়াল টু, এখানে কাটাকাটি হয়, 2 দিয়ে কাটলে হয় 9/4। e⁻4xকে আমরা এভাবে লিখতেই পারি 2x তার হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারটা এপাশে গেলে হবে রুট, তাহলে আমরা e⁻2x এর মানটা পেয়ে গেলাম 3/2। এই যে আমরা একটা এক্সের মান পেয়েছি, একদম এক্সের মানে যে বের করা লাগবে তা না, e⁻2x বের করলেও হবে। কেন? কারণ আমরা তো এই মানটা এখানে বসাবো, ফাংশন ডাবল প্রাইম এক্স এখানে বসাবো। তো এখানে কিন্তু শুধু এক্স কোথাও নেই, e⁻2xই আছে, তাহলে সিম্পলি এই পর্যন্ত করলেই হচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব, e⁻2x এর জায়গায় এর মানটা বসিয়ে দিব, 16 গুণ e⁻2x এর মানটা হচ্ছে 3/2 বসিয়ে দিলাম, প্লাস 36 ইন্টু e⁻2x যা, এটাকে দুই পাশে যদি উল্টিয়ে দিই তাহলে কি হবে, e ইনভার্স 2x, তাহলে e ইনভার্স 2x এর মানটা হবে 2/3, অর্থাৎ উল্টিয়ে যাবে। e⁻2x এর মান যদি হয় 3/2, তাহলে e ইনভার্স 2x এর মান হবে 2/3, সিম্পলি উল্টিয়ে যাবে। তাহলে এখানে আসে 8
8 গুণ 3 24 প্লাস 12, 12 দুগুণে 24, 48। অর্থাৎ এটা কিন্তু পজিটিভ, 0 থেকে বড়। তো যেহেতু 0 থেকে বড়, অর্থাৎ আমাদের এই মানটা যদি মেইন ফাংশনে বসাই তাহলে সর্বনিম্ন মান পাবো। তো সেই সর্বনিম্ন মানটা কত হবে? সর্বনিম্ন মানটা পাওয়ার জন্য আমাদেরকে এর এই মানটা মেইন ফাংশনে বসাতে হবে। তাহলে 4 গুণ পাওয়ার 2x অর্থাৎ 3/2 প্লাস 9 গুণ ইনভার্স 2x অর্থাৎ 2/3। তাহলে আসে 2 গুণ 3 6 প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 12। এরই মাধ্যমে আমরা প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মানটা পেয়ে গেলাম। এই ছিল আমাদের আজকের ম্যাথগুলো। আশা করি সবাই সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। এই সালে 2 সেটের কোশ্চেন এসেছিল, আমরা 2 সেটেরই যতগুলো ম্যাথ কোশ্চেন আছে শর্ট সিলেবাসের মধ্যে সেগুলো সলভ করে দিয়েছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।